উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমার সামনে সংগ্রামী সাথীরা, মঞ্চে উপস্থিত রাজ্য নেতৃত্ব, আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। প্রত্যেককে আমার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। এর আগে বক্তারা অনেকটা সাংগঠনিক বিষয়, কিভাবে লোকসভা ভোটে আমাদের বারাসাত কেন্দ্র থেকে শুধু নয়, সাধারণভাবেই সাংগঠনিক কি কি কাজ করা প্রয়োজন সে বিষয়ে অনেকটা বলে দিয়েছেন। আমি আর খুব বেশি সেই দিকে যাব না, আমি বরঞ্চ একটু অন্য দিকে, একটু রাজনৈতিক কিছু সংক্ষেপে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা প্রথম যেটা শুরু করি সেটা হচ্ছে, গতকাল সন্ধে নাগাদ একটি ঘটনা ঘটেছে আমাদের এই আসলে লোকসভা নির্বাচনটা তো বুঝতে পারছেন সবাই, সারা ভারতবর্ষের আপামর শ্রমজীবী মানুষ, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষ, তারা বুঝতে পারছেন যে এই লোকসভা নির্বাচনের থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন লোকসভা বোধহয় এর আগে এসেছিল কিনা সন্দেহ। হয়তো এই নির্বাচনটাই আমাদের কাছে একটা গণ আন্দোলনের মতো। গতকাল সন্ধেবেলাতে একটি ঘটনা ঘটে, সেটা আমাদের লোকসভার নির্বাচন কমিশনার তিনজনের মধ্যে একজন অরুণ গোয়েল, তিনি পদত্যাগ করলেন। পদত্যাগপত্র তিনি মাননীয় রাষ্ট্রপতির কাছে দিয়েছেন এবং তিনি সেটা সানন্দে গ্রহণ করেছেন। লোকসভা ভোটের দামামা বেজে গেছে অলমোস্ট। আমরা জানি যে বিভিন্ন রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে গেছেন, আর কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা হবে। এমত অবস্থায় নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগ সত্যি চিন্তা করার মতো। আমি কয়েকটা ওই কথা আছে না, ক্রোনোলজি সমঝিয়ে আমি কয়েকটা তথ্য দেব, আপনারা এই বিষয়টা বিচার করে দিন। এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে এই বিষয় নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। এটা খুব দুর্ভাগ্যের। আগামীতে হবে, অবশ্যই হবে, সব বিরোধীরাই এটা নিয়ে কথা বলবেন। আমি শুধু কয়েকটা তথ্য, এই নির্বাচন কমিশনার মূলত লোকসভা ভোটের জন্য তিনজন থাকেন। তো তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে এই অরুণ গোয়েল গত বছর তার নিয়োগ হয়েছিল, আগের বছর 2022 সালে তার নিয়োগ হয়। তিনি একজন আইএএস অফিসার ছিলেন, তাকে তড়িঘড়ি আইএএস অফিসার থেকে রিটায়ার করে তিনি হঠাৎ করে নির্বাচন কমিশনার হলেন। হয়ে যাওয়ার পরে একে সন্দেহ করে, যথাযথভাবে এই বিষয়টা নিয়ে সন্দেহ করবার কারণ ছিল, কারণ নির্বাচন কমিশনারদের হাতে তো নির্বাচনটা থাকে। কতটা নির্বাচন কমিশনার নিরপেক্ষ হলে নির্বাচন নিরপেক্ষ হয়, আর নির্বাচন কমিশনার গন্ডগোলের হলে কত গন্ডগোল হয়, সেটা আমরা পঞ্চায়েত ভোটের সময় আমাদের রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে দিয়ে দেখে নিয়েছি, সবাই জানি। অতএব সেই অরুণ গোয়েল যখন তার নিয়োগ হলো, তখন একটি মানবাধিকার সংগঠন সুপ্রিম কোর্টে কেস করলেন তার নিয়োগকে সন্দেহ করে, এবং সেই কেস চলল। সেই কেসে সুপ্রিম কোর্টে জাস্টিস জোসেফ তার নেতৃত্বাধীন 5 জনের বেঞ্চ ঘোষণা করলেন যে নির্বাচন কমিশনার যে 3 জন থাকবেন, তাদের নিয়োগ করার জন্যও 3 জনের একটি কমিটি থাকবে। সেই 3 জনের কমিটি নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ করবেন। ভালো করে বিষয়টা বুঝে নিন, ইন্টারেস্টিং। সেই 3 জন যারা নিয়োগ করবেন, তাদের মধ্যে কে কে থাকবেন? 1 নম্বর থাকবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, 2 নম্বর থাকবেন আমাদের দেশের পার্লামেন্টে বিরোধী দলনেতা, এবং 3 নম্বর থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে কি হলো? 3 জনের মধ্যে সরকার পক্ষের একজন, বিরোধী পক্ষের একজন, আর একজন নিরপেক্ষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এইটা সুপ্রিম কোর্টের রায় ছিল।
যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্ট একটা নতুন আইন চালু করছে ততক্ষণ পর্যন্ত গত বছর 2023 সালে ঠিক এক বছর আগে মার্চ মাসে সুপ্রিম কোর্ট এই রায় দিলেন। ভালো কথা, চললো কিছুদিন। আগের বছর 2023 সালে জাস্ট ডিসেম্বর মাসে, মানে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে আপনারা সবাই দেখলেন শতাধিক সাংসদদেরকে সাসপেন্ড করে দিয়ে কয়েক ঘন্টার মধ্যে কতগুলো বিল লোকসভাতে পাস হয়ে গেল, আইন হিসেবে পাস হয়ে গেল। তার মধ্যে একটি বিল পাস হয়েছিল, সেটা হলো এই নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত যে কমিটি হবে সেই কমিটি। সেই বিলে কি থাকলো? পুরোটা প্রায় একই, সুপ্রিম কোর্টের যে রায় ছিল পুরোটা একই, শুধু পাল্টে দেওয়া হলো যে তিনজন নিয়োগ করবে, যে তিনজনের কমিটি নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ করবেন, সেই তিনজনের মধ্যে প্রধানমন্ত্রী থাকলেন, বিরোধী দলনেতা থাকলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাল্টে দেওয়া হলো। পাল্টে করে দেওয়া হলো আরো একজন ক্যাবিনেট মন্ত্রী থাকবেন। তাহলে কি হলো? প্রথম পরিবর্তন ডিসেম্বর মাসে শীতকালীন অধিবেশনে পার্লামেন্ট করে দিল, বিরোধী এমপিদেরকে দূর করে দিয়ে, সাসপেন্ড করে দিয়ে, কারণ যদি বিরোধী এমপিরা থাকতেন তাহলে এটা মানতেন না কেউ, তাদেরকে সাসপেন্ড করে দিয়ে পাস করে দিলেন এই বিলটা। তাহলে কি হলো? সরকার পক্ষের দুজন থাকলো তিনজনের মধ্যে, প্রধানমন্ত্রী আর একজন ক্যাবিনেট মন্ত্রী, আর তার সাথে বিরোধী দলনেতা, উনি একটা, তিনজনের মধ্যে দুজন সরকার পক্ষের। অতএব এরপরে যে নিয়োগগুলো হবে সেগুলো সরকার পক্ষের দিকে, সরকার পক্ষের ফেভারেবল লোকজন হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ততক্ষণে তিনজন নির্বাচন কমিশনার অলরেডি আছেন। প্ল্যানটা ভাবুন, গত মাসে মানে ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক নিয়মেই সময় হয়ে যাওয়ার জন্য তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে একজন নির্বাচন কমিশনার রিটায়ার করলেন ফেব্রুয়ারি মাসে। তার নাম সম্ভবত অনুপ চন্দ্র, ফেব্রুয়ারি মাসে মানে আগের মাসে। তাহলে তিনজনের মধ্যে পড়ে থাকলেন দুজন। এইবার গতকাল অরুণ গোয়েল, যে অরুণ গোয়েল নিয়োগ হওয়ার পরে কেস হয়েছিল, সেই অরুণ গোয়েল নিজে থেকে, অনেকদিন তার বাকি ছিল, নিজে থেকে পদত্যাগ করে দিলেন। অতএব তিনজনের মধ্যে দুজন বসে গেলেন, পড়ে থাকলেন একজন। এবার বাকি দুজনকে কারা নিয়োগ করবে? ওই কমিটি, যে কমিটিতে তিনজন আছে, একে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং আর একজন ক্যাবিনেট মন্ত্রী। অতএব সরকার তার পছন্দ মতো নির্বাচন কমিশনার বাকি দুজনকে নিয়োগ করতে পারবেন, তিনজনের মধ্যে দুজন। এই একটা পরিকল্পনা থেকে যদি আপনারা চিন্তা করেন, অত্যন্ত স্পষ্ট যে এই কেন্দ্রীয় সরকার এইবারে লোকসভা নির্বাচনে কোন রকম ঝুঁকি নিতে রাজি নয়। যদি তারা এতই কনফিডেন্ট হতো, যদি তারা এতই আত্মবিশ্বাসী হতো, এত কিছু ইস্যু বানালো যেগুলো মানুষের ইস্যুই নয়, তারপরেও যদি এত আত্মবিশ্বাসী হতো, তাহলে নির্বাচন কমিশনারদের পর্যন্ত নিজের হাতে রাখার এরকম নোংরা ছক এরা করতো না। এরা খুব ভালো করে জানে যে নীতি 2014 থেকে 24 পর্যন্ত বিগত 10 বছর এই কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে, তার প্রত্যেকটি নীতি জনবিরোধী, প্রত্যেকটি নীতি শ্রমজীবী বিরোধী, প্রত্যেকটি নীতি ভারতবর্ষের আপামর দলিত আদিবাসী সংখ্যালঘু বিরোধী। এই বিষয়টা জানেন বলেই তারাও খুব ভালো করে জানেন বিরোধী ওই ইন্ডিয়া জোটটা, যাই হোক, ইন্ডিয়া না ঘোড়ার মাথা, সেই জোট এক হলো কি না হলো তাতে কিছু আসে যায় না। ভারতবর্ষের আপামর জনগণ এই নির্বাচনে তাদের আবার নির্বাচিত করবেন কিনা এ নিয়ে তাদের মনে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে, যে কারণে এরা এখন পুরো ব্যবস্থাটাকেই, নিরপেক্ষ সংস্থাগুলোকেও নিজের হাতে করায়ত্ত করবার চেষ্টা করছে। আমরা আমাদের রাজ্যে অনেক মানুষ তারা মনে করেন যে
এই রাজ্যে অবস্থিত, এখন মনে করেন কিনা আমি জানি না, একটা সময় পর্যন্ত ভাবতেন এই রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের সরকারটাকে দিয়ে হয়তো আপাতত এই ফ্যাসিবাদী ভয়ঙ্কর এই বিজেপিকে আটকানো যাবে, তারা ভাবতেন। কিন্তু আজকে দেখুন, পঞ্চায়েতে দেখুন না, এই গ্রাম পঞ্চায়েত ভোটে কি হলো, যে নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হলো তিনি কি করলেন আমরা দেখেছি। কি চরিত্রের পরিবর্তন আছে এদের, মানে একজনের ক্ষমতা মানে অনেক বেশি, সেই অনুযায়ী তিনি স্বৈরাচার দেখাচ্ছেন, আরেকজনের ক্ষমতা কম, তুলনায় কম, সেই কম ক্ষমতা নিয়ে তিনি যত রকম স্বৈরাচার। আর যদি বলা যায় এই ফ্যাসিবাদী বিজেপি সরকারটাকে বা এই দলটাকে পশ্চিমবঙ্গের মধ্যে ঢোকানোর ক্ষেত্রে কারা দায়ী? এমনকি 2014 সালেও লোকসভা ভোটে কটা সিট ছিল বিজেপি? কটা? 3টে সম্ভবত, 3টে না? 2014-তে 3টে ছিল, সেখান থেকে 2019-এ প্রায় 20 হলো, 18 হলো। আমার খেয়াল থাকে না, কারণ এক সময় তখন বিজেপির 18, তৃণমূলের বাকিটা, তারপর এত যাওয়া আসা হয়েছে, আলটিমেটলি এখন কোথায় দাঁড়িয়ে আছেন আমি জানি না, খেয়াল থাকে না। এই অর্জুন সিংকে দেখতাম তখন আমরা ছোট স্কুলে পড়ি, বিধানসভা ভাঙচুর করলে 2006-এ, এই অর্জুন সিংকে দেখলাম। তারপর আবার দেখলাম জয় শ্রীরাম বলে দাঙ্গা বানাচ্ছে, হ্যাঁ, 2019-এ। তারপর আবার দেখি কিছুদিন আগে বলছে যে যদি মুখ্যমন্ত্রী টিকিট দেন তালে নেবো, আন্না তো নেয়, মনেই থাকে না কোথায় কোন সময় কোন দলে থাকে। এখন কটা এমপি তৃণমূলের আছে আর কটা এমপি বিজেপি খেয়াল থাকে না, এ সবাই জানে। সেটা আমি বাদ দিলাম। আমি বলছি যে আমাদের খুব কয়েকটা বিষয় স্পষ্ট হওয়া দরকার। 1 নম্বর, এই 2024 সালের নির্বাচনে ফ্যাসিবাদী বিজেপি সরকারকে যে কোনো মূল্যে পরাস্ত করার জন্য আমাদের এগোতে হবে, কারণ এরা ভারতবর্ষের এতদিনের আন্দোলন লড়াইয়ের ফলে প্রাপ্ত যতটুকু গণতান্ত্রিক অধিকার আমরা ভোগ করতে পারছি, যতটুকু গণতান্ত্রিক অধিকার আমাদের রয়েছে, আমরা অ্যাচিভ করেছি, সেইটাকেই ধূলিসাৎ করে ফেলতে চায়। সমস্ত দিক থেকে সমস্ত নিরপেক্ষ সংস্থাগুলোকে নিজেদের হাতে করায়ত্ত করে ফেলার চেষ্টা করতে চায়। এটা 1 নম্বর। এবং 2 নম্বর, আমাদের একটু নিজের পায়ে দাঁড়াতে হবে। যদি মনে করি যে ওই আবার সেই দুর্নীতিগ্রস্ত ওই দলটাকে দিয়ে একে আটকাবো, এর জন্যই ফ্যাসিবাদের আগমন ঘটেছে। এটা মনে রাখতে হবে যে সমস্ত প্রকার অগণতন্ত্র, এই তৃণমূল সরকারের অগণতন্ত্র, স্বৈরাচার, সেটাই ফ্যাসিবাদকে জায়গা করে দিয়েছে। গ্রামে গ্রামে চলে যান, দেখবেন মানুষ আসলে বিজেপি করছে তৃণমূলের থেকে বাঁচতে, আর কারুর থেকে নয়। এই তৃণমূল সরকার সবার আগে দায়ী এই বিজেপিকে বাংলার মধ্যে আসতে দেওয়ার জন্য। এবার যদি আমরা ভাবি, এখনো ভাবি যে এই সরকারটাকে দিয়ে আটকাবো, যতদিন পর্যন্ত এই সরকারটা ক্ষমতায় থেকে এই ধরনের স্বৈরাচার, এই ধরনের জনবিরোধী কাজকর্ম, জনবিরোধী লুট চালাবে, ততদিন পর্যন্ত এই বিজেপি সরকারের আগমনের পথ আরো বেশি করে সুদৃঢ় হবে। পুলিশি রাজ যেটা চালু করছে সেটা হচ্ছে পুলিশি রাজ। আপনারা তো শুনলেন, দেখেছেন সবাই, কিছুদিন আগে সন্দেশখালী কাণ্ডে জুবিকে গ্রেফতার করলো। কি করলো? 15 ঘন্টা ধরে হাউস অ্যারেস্ট করে, মানে ঘরের চারপাশে পুলিশ গিজগিজ করছে, ঘিরে রেখে সারা রাত ধরে ঘিরে রেখে এত কিছু, মানে ভাব দেখালো যেন এমন কিছু একটা কেস দেবে, মানে 2-3 বছরের আগে ছাড়বে না। এরকম তো অ্যারেস্ট করে না, অ্যারেস্ট করলে এমনি যায় গিয়ে করে। গোটা ফ্ল্যাট ঘিরে রেখে, তাও নিউ টাউনের মতো একটা জায়গায় সমস্ত ফ্ল্যাটের 32টা ফ্যামিলিকে আটকে রেখে কি করলো? শেষমেশ এদের ক্ষমতা কি হলো? এমন একটা সেই ওই হাঁস মুরগি জ্বালানোর ফার্মে, যেখানে হাইকোর্ট থেকে ধিক্কার জানালেন দেবাংশু বসা, জাস্টিস দেবাংশু বসাকে বেঞ্চ বললেন যে যারা অ্যারেস্ট করেছে যে পুলিশ অফিসাররা, তাদের গ্রেফতার করা হবে না কেন? এরকম জিনিস আমরা কোর্টের থেকে শুনিনি এই রাজ্যে। সেই কেসে ওই হাঁস মুরগির কেস দিয়ে 3 ঘন্টার মধ্যে বের হলো। 15 ঘন্টা হাউস অ্যারেস্ট করে 3 ঘন্টার মধ্যে বের। এই হচ্ছে রাজ্য প্রশাসনের এখনকার অবস্থা। নিজেদেরকে হাসির পর্যায়ে, কমিক রিলিফের একটা পর্যায়ে নিয়ে গেছে।
এই সরকারের পা চাটতে চাটতে। যাই হোক, আমি সাংগঠনিক কথায় খুব বেশি যাব না, শুধু এটুকু বলবো, এটা বলে শেষ করব, মনে রাখতে হবে আমরা যতই নেতৃত্বরা একটা সভা করি, গরম গরম কথা বলি, যার ফলে খুব হাততালি আসে, হো হো করে উঠি, সবাই খুব আনন্দ পাই, হ্যাঁ সেই ভালোবাসা পেলে সবার ভাল লাগে, কিন্তু আমি ওই জন্যই ওই ধরনের কথা আজকে বললাম না। আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু নেতৃত্বরা, বুথ লেভেলের নেতৃত্বরা যারা আছি, যতই এক জায়গায় আজকে সংখ্যায় হই না কেন, আমরা কিন্তু 100 বা 1000-এ 1 বা তারও বেশি, 10,000-এ 1 বা হয়তো 1 লক্ষে 1। সাধারণ মানুষ আপনি বাদ দিলে আরো প্রায় 1 লক্ষ থেকে 1 কম আছে। অতএব আমাদেরকে শুধু নিজেদের মধ্যে কথা বললে চলবে না, নিজেদের সংগঠনের মধ্যে, বুথের মধ্যে কথা বললে চলবে না, ইগোর কথা তো বলছি না, ওগুলো ছাড়তেই হবে। আমাদের সাধারণ মানুষের কাছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বা দলীয় মতাদর্শগত যে কোনো জায়গার নির্বিশেষে আমাদের সকলের কাছে পৌঁছতে হবে, সব মানুষের কাছে পৌঁছতে হবে। আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এসে গেছেন আমাদের মাঝখানে। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমি আমার বক্তব্য শেষ করবো শুধু এটুকুই বলে যে